হচ্ছে সেই ভয়ঙ্কর অলৌকিক বাবা বুড়ো রাজের মন্দির। তো এই স্থানেই হয় কিন্তু লক্ষাধিক পাঠার বলি। জীবনে আপনি কতগুলো পাঠা বলি দিয়েছেন? আমি এই অবধি 20 লাখ। 20 লাখ? আমার নিজের চোখে দেখা 30-40 হাজার প্রায় ক্রস হয়ে গেছে সন্ন্যাসী। তারও বেশি হয়, 60-70 হাজার হয়। তারও বেশি চলে যায়। 60-70 হাজারেরও বেশি। তারও বেশি। আমি যে বছর ছেড়েছিলাম ওই বছর মনে হয় 2 লাখ চলে গেছিল। 2 লাখ সন্ন্যাসী, ও মাই গড। তো পশ্চিমবঙ্গের এমন এক প্রত্যন্ত গ্রাম যেখানে আছে জনসমুদ্র, কিন্তু এরা সাধারণ মানুষ নন, এরা হলেন বাবা বুড়ো রাজের সন্ন্যাসী। আপনি কি জানেন জামালপুরের এই মাটিতে প্রতি বছর এমন এক ঘটনা ঘটে যা বিজ্ঞানের সমস্ত যুক্তিকে হার মানায়, এবং এই ঘটনার যদি আপনারা প্রত্যক্ষ সাক্ষী হন তাহলে আপনাদের গায়ের রোম খাড়া হয়ে যাবে ভয়তে। 1 নয় 2 নয়, প্রায় 70 থেকে 1 লক্ষ সন্ন্যাসী হয় এই বাবা বুড়ো রাজের মেলায়। দাবি করা হয় এটি সন্ন্যাসীদের মধ্যে বিশ্ব রেকর্ড। কিন্তু কেন এই হাজার হাজার মানুষ নিজের বাড়ি ঘর ছেড়ে কঠিন সন্ন্যাসী পালন করেন? কি সেই রহস্য কয়েকশো বছর ধরে লুকিয়ে রয়েছে এই মন্দিরের দেওয়ালে? তো আজ সেই মেলাই আপনাদেরকে আমি ঘুরিয়ে নিয়ে দেখাবো সমস্ত মেলার বিবরণ, ইতিহাস। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আশা করি আপনাদের জীবনের একটা অন্যতম দর্শন হতে চলেছে আজ আমার এই ভিডিওর মাধ্যমে। তো সুপ্রভাত, এখন আছি আমরা রানাঘাট, আর এখান থেকে আমাদের যে ডেস্টিনেশন আজকে যাব আমরা জামালপুর। তো সেখানে যাওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে যাওয়া যায়। তো আমার যেখান থেকে সুবিধা হচ্ছে আমি সেখান থেকে যাচ্ছি। আমি সবার প্রথম আসছি রানাঘাট, এখান থেকে যাব কৃষ্ণনগর, নতুন একটা রুট এটা যাওয়ার জন্য। আপনারা চাইলে হাওড়া কাটোয়া লোকাল ধরেও যেতে পারেন। তো দেখুন আমাদের কৃষ্ণনগর লোকাল ট্রেনটি দিয়ে দিয়েছি, এই ট্রেনেই এবার উঠবো। তো এখন এসে পৌঁছে গেলাম কৃষ্ণনগর সিটি জংশন, আর এখান থেকে আমাদের বাস স্ট্যান্ডের দিকে যেতে হবে, আর বাসে করে আমরা আমাদের যে মেন ডেস্টিনেশন অর্থাৎ বর্ধমানের দিকে রওনা দেব। তো পৌঁছে গেলাম কৃষ্ণনগর সিটি বাস স্ট্যান্ড, আর আমাদের খুঁজতে হবে এখন জামালপুর কেতুগ্রামের যে বাস। অ্যাকচুয়ালি এই পাশে অনেক বাস দাঁড়িয়ে আছে, আর একটা বাস দেখাচ্ছি সামনে, এই বাসটাই যাবে। চলুন। তো এই যে পেছনে যে বাসটা দেখতে পাচ্ছেন এই বাসটাই যাবে, আর সময় লাগবে প্রায় 1 ঘন্টা 45 মিনিট মতো। আর ভাড়া কিন্তু আমাদের পড়লো মাথা পিছু 50 টাকা, আর সিটিং অ্যারেঞ্জমেন্টও বেশ ভালো। তো নমস্কার, আজ আমরা দাঁড়িয়ে আছি পূর্ব বর্ধমানের জামালপুর, অর্থাৎ পশ্চিমবঙ্গের যে বর্ধমান জেলা সেই বর্ধমানের জেলার জামালপুরে। পশ্চিমবঙ্গের সবচেয়ে রহস্যময় এবং শিহরণ জাগানো মেলা হচ্ছে এই বাবা বুড়ো রাজের মেলা। আজকের এই ভিডিওতে আমরা উন্মোচন করব সেই সব অলৌকিক ঘটনা এবং ইতিহাস যা আপনি আগে কখনো দেখেননি। তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এমন একটি তথ্য রয়েছে এই গ্রামের এই বিষয়বস্তু সম্বন্ধে যেটা আপনাদের গায়ের রোম খাড়া করে দেবে। তো অবশেষে নামলাম এসে সেই পবিত্র স্থানে জামালপুরে। এই যে যত গাড়িগুলো আছে এইগুলো বেশিরভাগ হচ্ছে নদিয়া, মুর্শিদাবাদ, মেদিনীপুর, হুগলি এই সমস্ত জায়গা থেকে আসে। তো চলুন সামনে যাই। ওই এখান থেকে প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার যে বাবার আসল স্থান, সেই রহস্যময় যে জায়গাটা। দেখুন এই বাঘ কত ওয়েটের মধ্যে, আর সেই নিয়ে কি জোরে হাঁটছে। এরকম প্রচুর মানুষ আছে, চলুন আরও দেখাচ্ছি। তো দেখুন এই বাঘগুলো কি সুন্দর সাজানো। ত্রিবেণী বা আর একটা জায়গার নাম কি বললেন? নবদ্বীপ বড়ালঘাট থেকে এই বাঁকে করে গঙ্গার থেকে জল নিয়ে আসেন তারা। দেখুন কি সুন্দরভাবে কত বড় করে সাজানো, কত ওয়েট এই বাঘগুলো। 4টে করে কলসি আছে, 4টে, কোনোটায় আরও বেশি থাকে। তো বেশ সুন্দর। তো আরও সামনে দেখাচ্ছি। দেখুন অনেকে সম্পূর্ণ মাইক সিস্টেম নিয়ে এসছে দেখুন। তো এখানে সবাই রেস্ট নিচ্ছে, তারা অনেকে এসছে। এই যে হচ্ছে বাঘগুলো দেখুন নিয়ে রেস্ট নিচ্ছে তারা। দেখুন এখানে কত রক্ষী দেওয়া রয়েছে, কত মোতায়েন করা রয়েছে রক্ষীরা। আর এইটা হচ্ছে সেই মোড়। তো সামনে দেখাচ্ছি, এই জায়গার থেকেই যায়। আর দেখুন এরকম পাঠা বলি তারা দিয়ে নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন কতটা ভিড়। দেখুন এই পুরো রাস্তাটা প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার বাবার মন্দিরে যাওয়ার জন্য। তো বুঝতে পারলেন এই মেলার সম্পূর্ণ মাহাত্ম্য, আরও অন্যান্য অনেক বিষয়বস্তু আমি আপনাদেরকে জানাবো, পৌরাণিক ইতিহাস সমস্ত কিছু।
তো আমরা আগে এই জায়গায় পৌঁছাই। কত বড় পাঠা বলি দেওয়া হয়েছে ভাবতে পারছেন, 4 জন মিলে উঁচু করে নিয়ে যেতে পারছে না, এরকম হাজারো হাজারো প্রায় লক্ষ পাঠা বলি দেওয়া হয় এই মেলায়। কত বলি দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং কত মানুষের কাছে কত খাড়া রয়েছে দেখুন, আর প্রচুর ভিড়। বাদ্যযন্ত্রকে নাচ করতে হবে। তো এরকম টানা 2 থেকে 2.5 কিলোমিটার সম্পূর্ণ এরকম মানুষের এই যে ঢল আপনারা পেয়ে যাবেন। তো আমরাও যাচ্ছি জীবনে প্রথমবার উপলব্ধি করতে। রাস্তায় যেতে যেতে তো হাজারো এরকম মানুষের ঢল। আচ্ছা কাকু, আপনাদের এখানে শোনা যায় যে 50 থেকে 70 হাজার সন্ন্যাসী নাকি হয়, তাই? ওরে বাপরে, দেখুন তো এরকম আরও আছে, সামনে যত যাচ্ছি তত এরকম দেখতে পাচ্ছি। দেখুন এনারা কিন্তু যারা সমস্ত এই মানুষেরা আসছে বেশিরভাগ তারা সন্ন্যাসী, মানে অ্যাকচুয়ালি কেউ যারা ড্রেসে আছে, আবার কেউ বিভিন্ন ধরনের, কেউ লাল পোশাক পরে সন্ন্যাসী হয়, বা কেউ হাফ প্যান্ট গামছা এরকম পরে সন্ন্যাসী হয়। সন্ন্যাসীদের নির্দিষ্ট কোনো ড্রেস নেই। এই আর একটা টিম আসছে। দাদা আপনারা কোথা থেকে? চুয়াডাঙ্গা, নদিয়া ডিস্ট্রিক্ট। নদিয়া দেখে এসছেন দেখুন। তো এই হচ্ছে বাঘ নিয়ে যাচ্ছে, চলুন আরো সামনে দেখাই। কত বড় পাটা, এটা কত কিলো? 54 কিলো। 60 কিলো। দেখুন এরকম আরো আছে প্রচুর, প্রায় লক্ষাধিক পাঠা বলি হয় এখানে। দেখুন কি পরিমাণে ভিড় এই সম্পূর্ণ রাস্তাটা, এরকম হাজারো লক্ষ মানুষ তারা আসছেন ওখান থেকে। দেখুন বাঘ নিয়ে, পাঠা বলি দিয়ে, অস্ত্র নিয়ে তারা নাচ করতে করতে এই বাবা বুড়োরাজের পুজো দেওয়ার পরে আসছেন। দেখুন কত সুন্দর বাঘটা সাজানো হয়েছে, কি অপূর্ব দৃশ্য। ওই দেখেন, এটা হচ্ছে মোটরসাইকেলের ডিশ দিয়ে তৈরি করা নাকি, দেখুন। তো এরকম অস্ত্র তো প্রচুর আছে, আর লক্ষাধিক মানুষ। এখনো আমাদের প্রায় 500 মিটার মতো এসছে, আরো 1.5 কিলোমিটার মতো যেতে হবে, আর সারা রাস্তায় এরকম সন্ন্যাসীদের ঢল। তো আমার সাথে যে কাকু রয়েছেন, ইনি এই জায়গার সম্বন্ধে বলছিলেন যে এই যে রাস্তাটা তখন হয়নি, কাকুদের বাড়ি এই মেলাটির জন্য কতটা ভেতরে নিয়ে যেতে হয়েছে? 1 কিলোমিটার। তার কারণ এই মেলার এত বিশালতা, এত ভিড় হয়, যারা দর্শনার্থী আসে বা যারা সন্ন্যাসী আসে তারা কিন্তু প্রচুর জায়গার জমির উপর দিয়ে যেত বলে অনেক ফসলও নষ্ট হতো। সেই কারণে অনেক সাধারণ মানুষদের বাড়িঘর কিন্তু অনেক ভেতরে নিয়ে যেতে হয়েছে। এখনো বোঝা যাচ্ছে যে রাস্তার ধারটা অনেকটাই ফাঁকা আছে। হ্যাঁ, রাস্তার ধার এখনো বেশ ফাঁকা। দেখুন এই যে হচ্ছে রাস্তার ধার, আর শয়ে শয়ে মানুষ এরকম এসেই যাচ্ছে। আমাদের প্রায় কিলোমিটার খানিক আসা হয়ে গেল, এখনো প্রচুর মানুষের ঢল। তো সব থেকে ভালো হতো, কাকু বলছে যদি ভোর 4টে থেকে আসা হতো তাহলে বেশি সুবিধা হতো। আপনারা কত দূর থেকে এসছেন? আমরা নদিয়া। নদিয়া। এটা কি রাজার ক্রাউন? তো কত দলে দলে, কত দলে দলে সন্ন্যাসী, বম ভোলে লাঠি খেলা দেখাচ্ছেন এই দাদা। প্রচুর মানুষ, প্রচুর মানুষ। দাদা একটা ধ্বনি দাও। দেখুন এই হচ্ছে বাবা জামাল বা বুড়ো রাজের মেলার যে ধ্বনি, সেটা আমি শোনালাম। এখনো আরো অনেকটা যেতে হবে। পাশে 2-1টা বাড়ি হয়তো আপনারা এখন দেখতে পাচ্ছেন, কিন্তু আজ থেকে 10-15 বছর আগে কাকুরা যেই, প্রায় 20 বছর আগের কথা বলছি, কাকু বলছেন যেহেতু ইনি পুরনো এক বাসিন্দা গ্রামের, তখন কিন্তু 2 ধারে কোনো বাড়ি ছিল না। এই মেলাটা যেহেতু প্রায় অনেক প্রাচীন, প্রায় 400-500 কি 600 বছরের প্রাচীন, এই মেলার যে তখন প্রকোপ ছিল সেই অনুযায়ী কিন্তু এখানে কেউ বাড়িঘর করার সাহস পেতেন না। এমনকি পার্শ্ববর্তী যে যত জমি জায়গা দেখা যাচ্ছে আপ টু সাইডের যে 1 কিলোমিটার মতো, মানুষজন এত যাতায়াত করতো, এত মানুষের ঢল হতো, প্রচুর ফসলাদি নষ্ট হতো। এবং তারা এই যে এত অস্ত্রশস্ত্র নিয়ে এই মেলাটার মধ্যে উদযাপন হয়, এর জন্য কিন্তু তারা বেশ ভয়ে আতঙ্কিতও থাকতো গ্রামবাসীরা। এমনকি শোনা যায় যে কিছু যাবৎ আগেও নাকি এই অস্ত্র নিয়ে কিছু ক্ষেত্রে মারামারি বেঁধে যাওয়ার ফলে অনেক মানুষের প্রাণহানি ও বিপদও হয়েছে। দেখুন এই ভেড়া তো এটা বলি দেওয়া হবে। আপনারা কোথা থেকে এসছেন? মেটতলা। এটা কত কিলো? এটা 20-22 কিলো হবে। 20-22 কিলো। আচ্ছা, শোনা যায় এখানে নাকি প্রায় 70-80 হাজারও সন্ন্যাসী হয়, তাই? ওরে বাবা রে,
80,000, বুঝতে পারছেন, 80,000 সন্ন্যাসী হয় এই বাবা বুড়োরাজের মেলায়। এই গ্রামটায় দেখুন, এই সম্পূর্ণ মাঠের মাঝখান থেকে পুরো রাস্তাটা চোখে দৃশ্যমান। আমি দেখাচ্ছি কিভাবে একে বেঁকে তারপর গেছে। দেখুন এখান থেকে সামনে গিয়ে ওই যে গাছতলার পাশ দিয়ে বেঁকে চলে গেল। এই হচ্ছে সম্পূর্ণ রাস্তা। এই সম্পূর্ণ রাস্তাটা আমাদের অতিক্রম করে পৌঁছাতে হবে। দেখুন এই মেলার নাচ চলছে, এইভাবে যাওয়া হচ্ছে মেলায় ছোট ছোট বাচ্চাদের হাতে। বুঝতে পারছেন, বড় বড় এই অস্ত্র রয়েছে। তবে আমি আপনাদের পুরনো একটা কথা জানিয়ে রাখি, এই দুই পাশে আগে মানে অনেক আগে মানে বোম টোমও পড়তো, এমনকি অনেক মানুষ পিস্তলও নিয়ে আসতো শোনা যায়। তো এখন তার জন্য প্রশাসন অনেক সরগর হয়েছে। প্রশাসনের গাড়ি সবসময় টহল দেয় এবং সামনে গিয়ে দেখাবো প্রশাসন কত অ্যাক্টিভ। তবে এই মেলায় আসতে গেলে আপনাদের বুকে প্রচুর জোর লাগবে, কেন সবাই মদ্যপ পান করে থাকে এবং আপনাদের পাশ দিয়ে যে সময় ওরকম নিয়ে নাচ টাচ করবে, ওরকম একটু করবে না, আপনাদের সত্যিই ভয় লাগবে। তো দেখুন এই রাস্তাটা ধরলাম, এই গ্রামের সুন্দর রাস্তা এরকম এঁকে বেঁকে আসছে। আর প্রত্যেকটা যে আম গাছতলা বা এরকম আর একটা আম গাছতলা, তার পার্শ্ববর্তী জায়গায় দেখুন বিশ্রামাগার এবং কিছু মানুষ দাঁড়াচ্ছে, কিছু দোকানপাটও বসেছে। তবে এই যে রাস্তাটা এঁকে বেঁকে যাচ্ছে আমি দেখাচ্ছি সামনে, দেখুন বেশ সুন্দর লাগছে। এইভাবেই সমস্ত মানুষ যাচ্ছে। তো এই যে মাথায় দেখতে পাচ্ছেন বড় বড় ডেস্কি নিয়ে আসছে, যে পাঠাটা বলি দেওয়া হয়েছে তার মাংস একেবারে কেটে সাইজ করে হলুদ মাখিয়ে তারা নিয়ে যাচ্ছেন। দেখুন কত বড় বড় ডেস্কি তারা মাথায়। তো অনেকটা আসার পরে দেখুন এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এটা হচ্ছে মন্দির, আর ওই পাশে যে বট গাছে ঢাকা ওটা হচ্ছে মসজিদ। মুর্শিদ কুলি খান আমল থেকে বাপেটার। ও আচ্ছা, এই মেলার একটা বিশেষত্ব লক্ষ্য করলে বোঝা যায়। দেখুন এই সমস্ত রয়েছে তারা সন্ন্যাসী, সবাই কিন্তু সন্ন্যাসী। মানে একটা জিনিস আপনারা শুনলে অবাক হবেন, আপনারা জানেন যে তারকেশ্বরে বেশ ভিড় হয়, কিন্তু তারকেশ্বরে ভিড় হয় অনেক সাধারণ মানুষ মাথায় জল ঢালার জন্য, কিন্তু এখানেই একমাত্র যেখানে 70 থেকে 80,000 সন্ন্যাসী সংখ্যা পৌঁছে যায়, যেটা কিন্তু আমার মনে হয় সেটা বিশ্ব রেকর্ডের মতো, বিশেষ করে সন্ন্যাসী সংখ্যায়। তো চলুন আরও দেখাই একেবারে বুড়োরাজ মেন যে মন্দির, সেই মন্দিরের সামনে আমরা পৌঁছাবো এবং সেখানকার বলবো পৌরাণিক যে অলৌকিক ইতিহাসটা। জয়দেব গোস্বামীর যে মেলা, সেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের বা সারা পৃথিবীর বিশ্ববিখ্যাত বাউল মেলা নামে পরিচিত। এখানেও কিন্তু সেই বাউলের আখড়াগুলো দেখতে পাওয়া যায়, কিন্তু এই মেলাটির যে সময়সীমা সেটা প্রায় 7 দিন ধরে চলে। রাস্তা লাল হয়ে গেছে, কত পাঠা বলি দেওয়া হয়েছে এখানে। তো এগুলো হচ্ছে সব সন্ন্যাসী সংখ্যা। আর সামনে দিয়ে আমি দেখাচ্ছি আপনাদের এর যে ভিড়, দেখুন কতটা ভিড়। তো দেখুন মন্দির প্রাঙ্গণ যাওয়ার পথে এই পাশে একটা হাটও বসেছে, যারা মেলায় আসে তারা হাট বাজার করে নিয়েও বাড়ি যায়। আচ্ছা দাদা, আপনাদের এখানে যে শোনা যায় যে প্রায় 60, 70, 80,000 সন্ন্যাসী সংখ্যা পেরিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, যাই তো যাই। ওরে বাবা, এত সন্ন্যাসী সংখ্যা, যেটা তারকেশ্বরকেও মনে হয় কভার করে দেয়। একদম তাই বাবা আপনাদের। আচ্ছা এই যে এই জায়গায় মানে আগে শোনা যেত যে এই যে এত অস্ত্র টস্ত্র আনার ফলে আগে নাকি বেশ অশান্তিও হতো। অশান্তি হতে, এখন কোনো কিছু নেই, এখন আর হয় না। খালি বগি থাকবে যেটা পাঠা বলি করার জন্য। আচ্ছা আচ্ছা, আর কোনো কিছু না, কোনো অস্ত্র না। এই করছে তো প্রশাসন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ দাদা। আপনি সন্ন্যাসী নাকি? ঠিক আছে, ধন্যবাদ। ভিড়টা বুঝতে পারছেন একবার, কি পরিমাণে ভিড় একবার দেখুন। এই সাইডের দিকেও ভিড়, এই সাইডের দিকেও ভিড় রয়েছে। এই রাস্তার পাশে এরকম প্রচুর দোকান আছে। আর একটা জিনিস দেখলাম, এখানেই একমাত্র ঘরোয়াভাবে, এটা কি আম আম আপনি মেখে বিক্রি করছেন? কাঁচা আম আমি মেখে কত টাকা করে? এটা 10 টাকা প্লেট। 10 টাকা প্লেট। বা দেখুন কাঁচা আম মেখে বিক্রি করছে গরমে। এই মেলার একটা ভীষণ ইউনিক জিনিস দেখলাম আমি, বেশ সুন্দর। আপনার পাশেই বাড়ি নাকি? হ্যাঁ, আমার এখানেই বাড়ি। বাহ, ধন্যবাদ। কত সিকিউরিটি মোতায়েন করা আপনারা বুঝতে পাচ্ছেন, তাও সেন্ট্রাল বাহিনী। দেখুন কত সিকিউরিটি, ভাবতে পারছেন কোন মেলায় এই ধরনের সিকিউরিটি হয়, তাও জেড ক্যাটাগরি। তো ভারতের একমাত্র এই মেলা যেখানে এত অস্ত্র তারা ব্যবহার করেন, যার জন্য এই পরিমাণে সিকিউরিটি দিতে হয়। আরও দেখাচ্ছি সামনে, চলুন। তো বুঝতে পারছেন মেলার ভাইব কেমন। আর এখানে আমি একটা মাঠ দেখাচ্ছি আপনাদেরকে। এটা জাস্ট আমি দেখাচ্ছি এই কারণের জন্যই, যেহেতু অস্ত্র নিয়ে এই মেলাটার মধ্যে প্রবেশ রয়েছে, তার জন্য কিন্তু আমাদের এই যে পশ্চিমবঙ্গ সরকার এবং সেন্ট্রাল গভর্নমেন্ট দুইজন মিলিত যৌথ উদ্যোগে এখানকার কিন্তু সিকিউরিটি মোতায়েন করা হয়। তার কারণ প্রচুর আগে এই জায়গায় কিন্তু মানুষ যেহেতু এত অস্ত্র নিয়ে আসতো এবং প্রচুর মানুষ মদ্যপান করতো, তাই কিন্তু তাদের নিজেদের মধ্যে মানে গণ্ডগোল বেঁধে গিয়ে মানুষের প্রাণহানিও হয়েছে, এরকম রেকর্ড প্রচুর রয়েছে এই মেলায়। তো আপনাদের এই মেলার ভাইব দেখলে আপনাদের কিন্তু ভয়ও লাগবে। আর এখানে আমি দেখাচ্ছি কত সিকিউরিটি মোতায়েন করা আছে। রাস্তায় তো আছে দেখালাম,
দেখুন, দেখুন এই যে পুলিশের গাড়ি যাচ্ছে, দেখে বুঝতে পারছেন এরকম হাজারো পুলিশ রয়েছে ওখানে। আমি দেখাচ্ছি, দেখুন ওই দেখুন পুলিশ গাড়ি, সেন্ট্রালের ফোর্স ওই জায়গায় দেখুন বোঝাই রয়েছে, বোঝাই। আর ওই জায়গায়ও পুলিশদের যে সিভিক ভলেন্টিয়ারগুলো তাদের ক্যাম্প করা রয়েছে। দেখুন গ্রামেই বাড়ি। তুমি কি সেজেছো? শিব। আর তুমি? কৃষ্ণ সেজেছো। গ্রামেই বাড়ি নাকি তোমাদের? ও আচ্ছা, মন্দিরের ভেতরেও ছিলে না তোমরা? ও কি সুন্দর সেজে ঘুরে বেড়াচ্ছে। টাওয়ার কোথায় করেছে দেখেছো? তো চলুন আমি দেখাচ্ছি অ্যাকচুয়ালি মেলার বিশালতা। আর এখানে এরকম প্রচুর রয়েছে যারা পার্শ্ববর্তী এলাকার কিছু সেজে তারা ঘুরে বেড়ায়, বিভিন্ন মেলাঘাট প্রান্তে এরকম যায়। ইউটিউব চ্যানেল আছে নাকি? হ্যাঁ, সন্ন্যাসী তুমি? বাবা এখানে দেখুন সন্ন্যাসী সংখ্যাই প্রচুর দেখতে পাচ্ছি। আমার নিজের চোখে দেখা 30-40 হাজার প্রায় ক্রস হয়ে গেছে সন্ন্যাসী। তারও বেশি হয়, 60-70 হাজার হয়। তারও বেশি চলে যায়। 60-70 হাজারেরও বেশি। তারও বেশি। ও হো হো। এখন মানে ভোট পড়ে ভোটের জন্য হ্যাঁ আসেনি আসেনি। মেদিনীপুর থেকে, নদিয়া থেকে, নদিয়া, হুগলি, মুর্শিদাবাদ, তাই তো? ওদিকে মানে 1 লক্ষর বেশি সন্ন্যাসী হয়, ভাবতে পারছেন? মানে আমি যে বছর সেরেছিলাম ওই বছর মনে হয় 2 লাখ চলে গেছিল। 2 লাখ সন্ন্যাসী! ও মাই গড, বিশ্ব রেকর্ড সন্ন্যাসীতে। মানে এই মাঠে জায়গা দেওয়া যায় না, এত সন্ন্যাসী। জয় বাবা বুড়োরাজ, ভালো থেকো। দেখুন তো এই যে বাবা বুড়োরাজ মন্দিরের গেট বা তোরণ দেখা যাচ্ছে। দেখুন এখানটায় কতটা ভিড়, প্রচুর মানুষ অস্ত্র নিয়ে এসছে। অ্যাকচুয়ালি ভিড়টা দেখাচ্ছি। এখন প্রশাসন থেকে করে দিয়েছে একটা পাঠা বলি দেওয়ার জন্য যে কোনো টিম থেকে একটাই অস্ত্র আনা হবে, কিন্তু তবুও প্রচুর মানুষ একটু বেশি অস্ত্রশস্ত্র আনছেন। তো এই যে তোরণ গেটটা তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন, কি অসাধারণ ডিজাইন। দেখুন কি অপূর্ব ডিজাইন এই তোরণ গেটটা। তো এই গেটটা কে বানিয়ে দিয়েছে আমি বলছি। দেখুন এই যে গেটটা দেখা যাচ্ছে, এই গেটটিকে বানিয়ে দিয়েছিলেন রাজকুমার ঘোষ। তো চলুন মেলার ভেতরে প্রবেশ করেছি। এখানে প্রচুর বাঘ রয়েছে, কি অসাধারণ সুন্দরভাবে সাজানো রয়েছে। দেখুন বাঘগুলো বেশ ভারী, দেখেছেন কত বড় বড়। তারা কাটোয়া গঙ্গা বিভিন্ন জায়গা থেকে জল নিয়ে এসে তারা এই জায়গায় বিশ্রাম নিচ্ছেন সন্ন্যাসীরা। আর এই জায়গায় মেলায় দেখুন বৃষ্টি হওয়ার জন্য কতটা কাদা হয়েছে। আর এটা হচ্ছে এখানকার পূজার ডালি, যারা পূজা দেবেন। তো দেখুন কি ভিড় হয়েছে, এই জল বৃষ্টি হয়েছে তবু প্রচুর মানুষের ঢল চারিদিকে। আর এটা হচ্ছে বাবা বুড়োরাজ ঠাকুরের পুকুর ঘাট। চলুন আমি আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। বাবা বুড়োরাজ মন্দিরের পাশেই। তো যারা বিশেষ করে গঙ্গায় যেতে পারেন না তারা কিন্তু এই যে স্নানটা সেটা এই জায়গা থেকে সম্পন্ন করেই তারপর মন্দিরে যান। তো চলুন এবার সামনে মেলাটাও দেখাই। পুরো মন্দির প্রাঙ্গণ থেকে শুরু করে সমস্ত ইতিহাস, সমস্ত বিবরণী আমি দিয়ে দিচ্ছি। কি দেখুন কি পুজোর যে ডালি, সেখানে দাদা এটা কদমা তো? বাবা এত বড় কদমা, এই ডালি কত করে নিচ্ছেন আপনারা? আচ্ছা এই বড় কদমা দেওয়াটা 100। আপনাদের বাড়ি কত দূরে? ও আচ্ছা, প্রতি বছর বসেন তাই তো? 12 মাসের। ও আচ্ছা আচ্ছা, মানে এই যে ফেস্টিভ্যালটা হয় এ বাদেও 12 মাসই লোকজন আসেন এখানে প্রতি সোমবার। ও আচ্ছা আচ্ছা। তো দেখলেন আরও দোকানপাট আমি দেখাচ্ছি। চলুন মেলার যে কত বড় বিশালতা। আর এখানে ঢোকা আমার পক্ষে সম্ভব না, দেখুন কতটা কাদা হয়ে গেছে পুরোপুরিভাবে। জল কাদা উপেক্ষা করে তবুও কত ভক্তের ঢল এই মেলায়, কতটা জাগ্রত এই বাবা বুড়োরাজ। দেখুন কত মস্ত বড় প্রকাণ্ড এক বটগাছ, সেই বটগাছের নিচেই বসেছে এই সম্পূর্ণ মেলাটা। অ্যাকচুয়ালি শুধু এই একটাই বটগাছ না, আরও প্রচুর আছে। এক সময় শুনেছি বাঘ শিয়ালের মধ্যেও পুজো হতো। হ্যাঁ হ্যাঁ, বাঘ শিয়াল থাকাকালীনও পুজো হতো। মানে এই জায়গায় বাঘ শিয়ালও ছিল, মানে অনেক আগে আগেকার কথা আমরা শুনেছি। দেখুন দণ্ডি খাটছেন এক সন্ন্যাসী, মহিলা সন্ন্যাসী। দেখুন এই হচ্ছে মহিলা সন্ন্যাসী, দণ্ডি খাটছে। মানত করেছিলেন হয়তো বাবার কাছে, সেই দণ্ডি খেটে সেই পুজোটা দেওয়া হচ্ছে। এই মন্দির প্রাঙ্গণে এখন প্রবেশ করবে। ব্যায়াম পার্টি নিয়ে বাবার মন্দিরে প্রবেশ। দেখুন বাজনাটা, বাবার জন্য ভোগ আনা হচ্ছে।
বাঘ সাজিয়ে নিয়ে যাচ্ছে, বাঘগুলো সাজানো দেখুন, আর অনেক মহিলারা ডন্ডি খাটছেন এখানে। তো অবশেষে ফাইনালি আমরা চলে এলাম মূল মন্দিরের সামনে। দেখুন এই যে বাবা বুড়ো রাজের মন্দিরে দেখুন কি পরিমাণে ভিড় মানুষ। মন্দিরের প্রবেশ পথ পুরুষ ও মহিলা আলাদা আলাদা ডিভাইডেড করা, এটা বেশ ভালো লাগে। দেখুন জল কাদার মধ্যে কত মানুষের ঢল। এইটা হচ্ছে বাবা বুড়ো রাজ মন্দির। দেখুন উপরে কিন্তু এখনও খড়ের ছাউনি, আর এই মন্দিরকে ঘিরে দেখুন কত সন্ন্যাসীরা তারা পুজো দিতে এসছেন। আর এই যে দেখতে পাচ্ছেন এই যে বট গাছটা, অ্যাকচুয়ালি এখানে এইটা অশ্বত্থ গাছ, এরকম দুটো আছে, এই একটা অশ্বত্থ গাছ আর ওর মন্দিরের ওই পাশটা আর একটা আছে। এই অশ্বত্থ গাছের মধ্যে দেখুন প্রচুর ভাড়া বাঁধা রয়েছে, প্রচুর, অর্থাৎ লক্ষাধিক মানুষের উপরে তারা যারা মানসা করেন তাদের সমস্ত মানত কিন্তু পূরণ হয় এই বাবা বুড়ো রাজ মন্দিরে। ওর জন্য দেখুন কি পরিমাণে ভাড়া বাঁধা রয়েছে, কত লক্ষাধিক ভাড়া বাঁধা, বুঝতে পারছেন? তো এই ভিড়টাও দেখে বুঝতে পারছেন এই জলকাতার মধ্যে ভক্তদের কতটা ঢল নেমেছে এই বাবা বুড়ো রাজ মন্দিরে। তো চলুন এবার বুড়ো রাজ মন্দির কেন তৈরি হয়েছে, কত বছর আগের থেকে রয়েছে, এর মাহাত্ম্য বা এর অলৌকিকতা কি, কি বিশেষত্ব কি আছে, এর ইতিহাস সম্পূর্ণ বিবরণ দিচ্ছি। তো এবার আমি আপনাদেরকে জানাই বাবা বুড়ো রাজ কে ছিলেন। বুড়ো রাজ শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধ রাজা বা প্রাচীন ঈশ্বর। অলৌকিক বা লৌকিক বিশ্বাস অনুযায়ী শিব এখানে অতি প্রাচীন সত্তা হিসাবে পূজিত হন। অনেক জায়গায় তিনি আদিবাসী সংস্কৃতির প্রভাবপুষ্ট এবং পরবর্তীকালে হিন্দু ধর্মের শিবের সাথে একীভূত হয়েছেন। জনশ্রুতি আছে যে এখানে বহু বছর আগে, বিশেষ করে পাল রাজারা যে সময় রাজত্ব করতেন, আজ থেকে প্রায় 600 বছর আগে, এখানে যে জৌগ্রাম, অর্থাৎ আমি যেই স্থানে দাঁড়িয়ে আছি এই জৌগ্রামের কাছে যে সময় দামোদর নদের তীর ছিল, একটু আগে যে নদীটা আমি আপনাদেরকে দেখালাম বা পরবর্তীতে দেখাবো, যেখানে দামোদর নদের মিলনস্থল ছিল, তো সেই জায়গায় কিন্তু এক মুসলিম রাখাল বালক এই যে জঙ্গল ছিল সেখানে তার গরু চড়াতে এসেছিল এবং তার গরু বারবার এক জঙ্গলের মধ্যে প্রবেশ করছিল, কিন্তু সে কোনো কারণে বুঝতে পারছিল না কেন এটা। তারপর সে যে সময় যায় সেই জঙ্গলের মধ্যে গিয়ে দেখে সে এক মাটির ঢিবির মধ্যে গিয়ে, মানে এই যে স্থানটা দেখা যাচ্ছে এই সেই পবিত্র স্থান, এখানে সেই গরুর মানে দুধ থেকে সরাসরি দুধটা সেই মাটির ঢিবির উপরে পড়ছে। সেই মুসলিম রাখাল বালক তার কৌতূহল হলো কীভাবে এই অলৌকিক সম্ভব হলো। তারপর সে গিয়ে সেটা যখন খুঁড়ে দেখলো তখন পেল এক শিব মূর্তি। সেই শিব মূর্তি যে সময় খুঁড়তে যায় তখন উপরের দিকের একটা অংশ কেটে যায়, যার ফলে সেই কাটা অংশটাই কিন্তু এই মন্দিরের মধ্যে রয়েছে এবং সম্পূর্ণ খোঁড়া হয়নি। আর পরবর্তীকালে সেই মন্দিরের সমস্ত কিছু কিন্তু ঘোষদের দিয়ে দেওয়া হয়। তারপরে এই সমস্ত এই মেলাটা এখন যে উদযাপিত হয় হিন্দু ধর্মের সমন্বয়ে, এবং এই মেলাকেই বুড়ো রাজ মেলা নামে আজ থেকে প্রায় 600 বছর ধরে প্রসিদ্ধ রয়েছে। তো এই মন্দির থেকে পুজো দিয়ে আসার পরে অ্যাকচুয়ালি যার যা মানত থাকে সেই মানত পূরণের পর বা সেই মানত পূরণের জন্য বলির একটা আলাদা স্থান আছে, এবং এই বিভিন্ন পার্শ্ববর্তী যত মাঠ ঘাট আছে সেখানে লক্ষাধিক পাঠা বলি হয়, পাঠা ভেড়া সমস্ত কিছু। কিন্তু একটা এই মন্দিরের থেকে বেরিয়েই একটা বলির যে স্থান সেটা রয়েছে, আমি দেখাচ্ছি। দেখুন এই জায়গায় হচ্ছে বলি দেওয়া হয়েছে, দেখে বুঝতে পারছেন কত রক্ত। আর ওই যে রয়েছেন উনি পূজারি, এখানে একজন মাথা ন্যাড়া করছেন। অ্যাকচুয়ালি তার মানসিক ছিল হয়তো কোনো রোগ ব্যাধির বা তার পরিবারের কেউ সুস্থতা বা ভালো কিছু পাওয়ার, তাই সেটা পূর্ণ হওয়ার ফলে মাথা ন্যাড়া করছেন। এরকম হাজারো লক্ষ মানুষের মানত পূরণ হয় এই স্থানে। দেখুন ভিড় কি। আর বলি দেওয়ার আগে এই যে পাঠাটাকে দেখুন চারি সাইডে ঘোরানো হয়, এরকম ঘোরানো হবে নাকি, প্রথমে ঘুরিয়ে তারপর এই যে কাঠ যেখানে দেওয়া রয়েছে এই কাঠের এখানে তারপর দেওয়া হবে বলি। এই ভেড়াটাকে এখন তোলা হচ্ছে, দেখুন দেখুন বেশ বড়, এটা প্রায় 50 কিলোর মতো। ভেড়াটার চোখের দিকে তাকানোর অবস্থা নেই। এই দৃশ্য আমার কাছে খুবই খারাপ লাগছে। দেখুন আমি দেখাচ্ছি কিভাবে বলির কাঠের মধ্যে ভেড়াটিকে এইভাবে বেঁধে দেওয়া হয়েছে। দেখুন এইভাবে বাঁধা হয়েছে ভেড়াটিকে, শিক দেওয়া হয়েছে। এইবার হবে সেই ভয়ানক মুহূর্ত যেটা আমি আপনাদেরকে দেখাতে পারবো না। আপনার কি বংশ পরম্পরায় পাঠা বলি দেন আপনারা? আপনার মানে জীবনে আপনি কতগুলো পাঠা বলি দিয়েছেন? আমি এই অবধি না হলে বলো 20 লাখ। 20 লাখ? বাপ রে, তো কম না। আপনাদের বংশ পরম্পরায় নাকি চলছে?
ও আচ্ছা আচ্ছা দাদু, আমার দাদু, তার দাদু। আচ্ছা, এই পাঠা বলি দেওয়ার জন্য মানে যারা পাঠাটা নিয়ে আসেন তার জন্য কি কিছু তো পয়সা দেয় আপনাকে? মূল্য দেয়। মূল্য কত টাকা দিতে হয় আপনাকে এখন এখন? যে যেরকম গরিব আসলে ছেড়ে দিই। মানে 100 200 300 500 যা ইচ্ছা, তাই তো? আপনার ইচ্ছা, আপনি বেশি দিতে পারেন। আচ্ছা, মানে যার যেরকম মানত পূরণ হয়, যার যেরকম ক্ষমতা সেই অনুযায়ী। সেটাও দেয় আমাকে। আপনার মানে 20 লক্ষর অধিক পাঠা বলি দেওয়া হয়ে গেছে, তাই তো? ওর ওপর। ওর উপরে তার বাবা, আমার বাবা আবার আরো বেশি দিয়েছে। আরো বেশি, 1 কোটির কাছে। আমার বাবার বাবা তার বেশি দিয়েছে। বাপরে! আপনি আচ্ছা 1 মিনিট, একটা জিনিস জিজ্ঞাসা করতে চাই, আপনি কত ছোটবেলা থেকে এই পাঠা বলি দেন? না হলে পরে কোনো দেখে 15 বছর বয়স থেকে। প্রথমে কি ভয় লেগেছিল আপনার? না। ভয় লাগেনি? না, আমার ভাই তো আছে আজকে মনে হয় 8 বছর বয়স, 14 ঘন্টা পাটা কাটা হয়ে গিয়েছে। 8 বছর বয়সে? হ্যাঁ। বাবা, ঠিক আছে, ধন্যবাদ। ভিডিওটা কালকে করবেন, দেখাবো আপনাকে। ও আচ্ছা, পাটা কাটা। জয় বাবা বুড়োরাজ। এটা আসতে লেট করে ফেলেছে বন্ধ। তো অ্যাকচুয়ালি ইনি শুনলেন যে ইনি যে মানে জবাই করেন তার জীবনের একটা ছোট্ট অংশ তুলে ধরলেন, যে 20 লক্ষের অধিক পাঠা তিনি বলি দিয়েছেন এবং তার বংশ পরম্পরায় এই রীতি রেওয়াজ চলে আসছে। তার পাশে রয়েছে দেখুন প্রকাণ্ড বড় এক বট গাছ, সেখানে সন্ন্যাসীরা সব বিশ্রাম নিচ্ছে এবং এই মেলাটা দেখাচ্ছে। এখানে রয়েছে আর একটা মাঠ, এখানেও বলি দেওয়া হয়েছে। তো এই মাঠটায় দেখুন কতটা কাদা রয়েছে, কি পরিমাণে কাদা। এই মাঠে কিন্তু সমস্ত জায়গায় বলি দেওয়া হয়। দেখুন আপনারা, এত বলি দিয়েছে এই মাঠ রক্তে লাল হয়ে যায়। এই যে বলির রক্ত, বুঝতে পারছেন। সামনে আরও বলি চলছে। এখানে দেখুন কি অস্ত্রগুলো, দেখুন কি লাগছে, দেখেছেন? ওই দেখুন ওই চারি সাইডে ওইগুলো সব বলি দেওয়া। তো ওই যত লাল হয়ে আছে আমি দেখাচ্ছি, দেখুন এগুলো সব বলির রক্ত। দেখুন বলি দেওয়া হয়েছে, এই যে বলি দেওয়া হয়েছে সেই রক্ত। আর এখানে এনারা সব এই অস্ত্র নিয়ে নৃত্য করছে। কি অসাধারণ এই জায়গা, দেখুন কতটা ভয়ও লাগে। এই যে মাঠটা পুরো কাদা হয়ে গেছে। অ্যাকচুয়ালি এই যে মেলাটা, এই মেলাতে কিন্তু যে কেউ আসলে এই অস্ত্রশস্ত্র দেখলে তারা ভীত সন্ত্রস্ত হতে পারেন। ভয়ঙ্কর মেলা বললেই চলে, বিশেষ করে এত বলি হয় এবং এত অস্ত্র থাকে এই সমস্ত প্রায় 60 থেকে 70 হাজার যে সন্ন্যাসীর কাছে। এবং এই সাইড থেকে আবার মেলার যে ওই পাশের দিকে যাওয়ার, সেই পাশেও একটা রয়েছে বলির জায়গা। এবং গ্রামের সমস্ত মানুষেরা মাঠে ঘাটে যেখানে খুশি সেখানে গিয়ে তারা বলি দেন। কিন্তু মানে এতটা ভিড় হয়, এতটা মানে ভাইব এই মেলাটা। তো মাঠের ওই প্রান্তে দেখুন এখনও চলছে বলি, বুঝতে পারছেন? এই নৃত্য, ভয়ঙ্কর নৃত্য দেখে আপনারা বুঝতে পারছেন এই মেলার চলছে এখানে পাঠা বলি। আর প্রচুর দেখুন বড় বড় পাঠা, ভেড়া, প্রায় 70 কিলো 1 কুইন্টালেরও পাঠাগুলো নিয়ে আসা হয় এখানে। তো এটা তো ওই প্রান্তে আমি দেখে নিয়ে আসলাম। এইবার দেখাচ্ছি মেলার আর এক প্রান্তে। এখানেও কিন্তু সকালবেলার দিকে বলিটা হয়ে গেছে। এখানে এখনও পর্যন্ত চারি সাইডে কাঁচা রক্ত দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন এই যে রয়েছে, এবং এই যে দেখুন এইটা বেশিক্ষণ হয়নি, হয়তো ঘন্টা 2-1-এর মধ্যে এখানে 2-4টে বলি দেওয়া হয়েছে। এই আর একটা বট গাছ। অ্যাকচুয়ালি এই যে গ্রামটা, এই গ্রামটা সম্পূর্ণ বট গাছে বেষ্টিত। আর আমি দেখাচ্ছি আর একটা জিনিস, ইনফরমেশান আপনাদেরকে দিচ্ছি। এই যে হচ্ছে বাবা বুড়োরাজ মন্দির সংলগ্ন এলাকা, এবং এই জায়গাটার পাশ দিয়ে অ্যাকচুয়ালি আগে বয়ে যেত গঙ্গা, যেটা এখন শুকিয়ে গেছে। তো দেখাচ্ছি আমি। তো এই যে বট গাছটা দেখা যাচ্ছে, আর এই যে ড্রেনটা যেখানে গিয়ে মিশেছে, দেখুন এই যে একটা ছোট নালা মতো হয়ে রয়েছে, এখানেই ছিল কিন্তু আগে গঙ্গা। গঙ্গা অ্যাকচুয়ালি কানেক্টেড ছিল, যেটা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে গেছে বা মরে গেছে। দেখুন এই আর একটা টিম। আপনারা কোথা থেকে এসছেন দাদা? গোটপাড়া। কোন জেলা? ও আচ্ছা, এটা কি ইয়ে দিয়ে ডিশ দিয়ে বানানো না সাইকেলের ইয়ে দিয়ে? ডিশ দিয়ে। ও গিয়ার আর ডিশ দিয়ে। ও আচ্ছা, তা কেমন, কত বছর হলো এই দিয়ে এই মেলায়? 30 বছর ধরে। আর এটা কি দাদাদের ড্রেস নাকি? এই টিমের ড্রেস। জয় বাবা বুড়োরা। দেখুন দেখুন দেখুন, এই হচ্ছে নাচ। কতটা ভয় লাগে দেখে। দেখুন এই ছোট ছোটরা এসেছে। আস্তে 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 দেখুন এই ছোট্ট ছেলেটা লাঠি ঘুরাচ্ছে, দেখুন। ও বাবা, ও ও ও, এ তো বিশাল, সব ট্রেনিং প্রাপ্ত। ঠিক আছে ঠিক আছে। তো
কি দেখেছেন এই দৃশ্য কখনো? এই বটগাছের নিচে আসলাম, সে দেখুন সেখানে এসে কত মনোহারীর দোকান, কত কিছু পাওয়া যাচ্ছে। হরেক মাল 40 টাকা, শিব ঠাকুরের যে মূর্তি আছে, শঙ্খ, মানে পাথরের থালা, প্রচুর রকমারি জিনিসের দোকান কিন্তু এখানে বসেছে। তো এই মেলায় আসলে কিন্তু মানে চারি সাইডে এতটা এর বিশালতা আপনাদের মানে বিশেষ করে এক অন্যরকম মুহূর্ত মানে উপলব্ধি করতে পারবেন। তো চলুন এইবার আমি গ্রাম বাংলার বুকে একজনের বাড়িতে আজ আমি আমন্ত্রিত, সেখানে আমি যাব। ওনার জন্যই কিন্তু আজ এই মেলাটা আমি দেখাতে পেরেছি এবং তার ছেলে খুব সুন্দর মানে বাদ্যযন্ত্র বাজাতে পারে, সেটাও আমি তুলে ধরছি। তবে এই মন্দিরটা ঘুরে এই মন্দিরের সন্ন্যাসী এবং সমস্ত কিছু উপলব্ধি করে একটা জিনিস বুঝতে পারলাম, এখানে যে সমস্ত সন্ন্যাসীরা আসেন এবং মেলায় যারা আসেন তারা কিন্তু একটু ভালোই মদ্যপ পান করেন, যেটা কিন্তু বেশ ভালো করে আমি বুঝতে পারলাম, কেননা এই সমস্ত সন্ন্যাসীদের মুখের থেকে কিন্তু এই গন্ধটা বেশ বেরোচ্ছে। কত মস্ত বড় বড় শিশু গাছের তলায় যারা এসছেন মেলায় তারা একটু বিশ্রাম নিচ্ছেন গরমের মধ্যে। এখানে পাঠা তাদের বলি দেওয়া হয়ে গেছে এবং তারা একেবারে কেটে বাড়ি নিয়ে যাবেন বা যেখানে রান্না হবে সেখানে রান্না করে খাবেন। তো দেখুন কি সুন্দর খোলা মেলা, একটা শান্ত স্নিগ্ধ ঠান্ডা জায়গা। এই যে পাঠাটা বলি দেওয়া হয়েছে সেটা এখানে কাটা হয়েছে আর কেটে গিয়ে এবার মানে রান্না করে তারপর আপনাদের সবাই মিলে প্রসাদটা গ্রহণ করবেন, তাই তো? আর কিছু মানুষ দেখুন এখানে এসছে, অ্যাকচুয়ালি তারা এই কাঁচা মাংসটাই নিয়ে যাচ্ছে, হয়তো বাড়িতে রান্না করে খাবে, তাই তো? বাহ! তো আমি প্রথম দেখলাম যে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে প্রচুর রকমের মেলা দেখেছি, কিন্তু জামালপুরের এই মেলা মানে আমি কোনোদিনও বলবো না, যেরকম ভয়ও লেগেছে সেরকম এখানকার ঐতিহ্য বা কালচার, সাংস্কৃতিক রীতি রেওয়াজ সমস্ত কিছু মিলে মানে একটা মানে ভয়ঙ্কর রূপ প্রদান করে, যেটা হয়তো আমাদের ভারতবর্ষের আর কোনো মেলায় নেই। তো এইবার মেলার পূর্ণাঙ্গ রূপটা আপনারা দেখলেন, তার ইতিহাস বিবরণী সমস্ত কিছুই জানলেন। এই মাঠের মাঝখান থেকে আমরা যাচ্ছি এবার কাকুর বাড়ি। দেখুন কাকুর বাড়ি যাওয়ার রাস্তাটা হচ্ছে মাঠের এই আল দিয়ে, দুই পাশে, এক পাশে শোলা কচু খুব সম্ভবত এটা, আর এক পাশে পাট, আর দুই পাশে বিভিন্ন ধরনের রকমারি ফসল রয়েছে। তো এই রাস্তা দিয়ে এই যে সামনে যে বাড়িটা কাকুর রয়েছে সেখানে যাচ্ছি এবং পার্শ্ববর্তী যত বাড়ির মানুষেরা আছে তারা কিন্তু শর্টকাট পদ্ধতিতে এই রাস্তা অবলম্বন করে, যদিও কাদায় কিন্তু ভীষণ কষ্ট করতে হয় তাদের। তো ওই যে কাকু আসছে, আমার ভাই আছে, বিধান রয়েছে, চলুন। অ্যাকচুয়ালি কাকু যেহেতু মানে এক পুরনো লোক এই গ্রামের জামালপুরের, আমি নিজে তো উপলব্ধি করতে পারলাম, ভীষণ ভয় লাগছিল। কাকুর জীবনের কিছু গল্প বা এই ভয়ানক মুহূর্ত তো হচ্ছে আমি শোনাবো আপনাদের কাছে যে কি ভয়ানক পরিস্থিতি হয় এই মেলার, কিন্তু তবুও বছরের পর বছর ধরে চলে আসছে এই মেলা। আচ্ছা, আপনাদের এখানে এই যে আগে শোনা যেত যে নাকি মানুষের মধ্যেও এই মানে কোপাকুপি বেঁধে যেত, তা কোনো মানুষ টানুষ মারা টারা গেছে কি কখনো? প্রচুর মারা যেত। প্রচুর মারা যেত? ও আচ্ছা, তা আপনাদের ভয় লাগতো না? না, আমাদের কিছু ভয়, আমরা তো সাইড হয়ে থাকি। মানে বলতো যে ছাগলের মতো, ছাগলের যে বস্তায় বাঁধে সেরকম নাকি বস্তায় বেঁধে নিয়ে যাওয়া হতো মানুষ, বোম টোম সব নিয়ে আসা হতো নাকি বাড়িতে বা নিজের পারিবারিক মানে বিবাদ থাকে, সেটা মেলায় এসে মেটাতো? কি ভয়ানক মেলায় তো কেউ আসতে চাইবে না। যেমন কালকে নিয়ার মার্কেট লেগে গেছে, তারা দুজনে মাল সেই দুজনেই মানে লেগে গেছে। কি অবস্থা, মানে এইটুখানি শুনেই আপনারা বুঝতে পারলেন যে এই মেলার যে কি পরিমাণে ভয়ঙ্কর এক ব্যাপার। গেল বছর যেমন প্রশাসনিক আইন ছিল কাকা, ওখানে দা বুকে একটা করে দিত, লাঠি মানে একটা করে, আর সব রেখে দিত। এবছর তো রাস্তা কোনো ওই জায়গায়, আগের বছরও মানে প্রশাসন ওখানে অ্যানাউন্সমেন্ট কিন্তু করছিল যে একটা পাঠা বলি অনুযায়ী একটা করে অস্ত্র, আর সেখানে কিন্তু ছোট বাচ্চাদের হাতেও আপনারা দেখেছেন প্রচুর অস্ত্র। তারা তারপর আবার বিশেষ করে মদ্যপ পান টান করে, এইভাবেই কিন্তু বিবাদটা তৈরি হয়। তবে এই মেলায় আসলে কিন্তু জীবনের ঝুঁকি একটা থেকে যায়, ভীষণই ভয়ঙ্কর মেলা এটা। আমি আমার চোখের সামনে দেখেছি, শ্বশুর জামাইতে গন্ডগোল ছিল বাড়িতে, নদিয়া ডিস্ট্রিক্টের, ওরা হয়তো হবে। তো শ্বশুর জামাইকে কুপিয়ে দিল আমি মেলাতেই, সঙ্গে সঙ্গে মেয়ে ওর বাবাকে কেটে ফেললো। ওরে বাপ রে, প্রত্যক্ষদর্শী, সালটা সম্ভবত বাংলা 97-98 হবে। ওরে বাপ রে, কি ভয়ঙ্কর ব্যাপার এই মেলার। তখনকার দিকে এরকম হতো। আপনাদের ওর জন্যই এই রাস্তা দিয়ে সব বাড়িঘর ছিল না, বোম টম পড়তো বলে, তাই না? বাড়িঘর ছিল মানে অনেক কম করতাম এখানে। কি অবস্থা, এখন হ্যাঁ একটু ভয় করে না, তবুও প্রশাসনিক আপনারা দেখেছেন যে সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত রক্ষীরা সেখানে সব রয়েছে। তো এইটা কিন্তু জামালপুরের একটা মানে যেরকম মেলার
মানে একটা দিক আমি দেখালাম বাবা বুড়োরাজের ঐতিহ্যবাহী যে অলৌকিক যে মেলাটা, যেই কারণে লোকের মানত পূরণ হয়, তার একটা অন্য দিকও দেখালাম। এরকম অস্ত্রশস্ত্র নিয়ে আসলে কিন্তু গণ্ডগোল বাধাটা, বিশেষ করে মদ্যপ পান করার করে কাউরই মাথা ঠিক থাকে না, সেটা কিন্তু একেবারে একটা সাধারণ ব্যাপার। তো আপনাদের যদি কাউর মনে ভীষণ সাহস থাকে তাহলে অবশ্যই এই মেলাতে আপনারা এসে নিজে উপলব্ধি করতে পারেন। তো মেলাটির যে দিন ধার্য হয়, প্রতি বছর বুদ্ধ পূর্ণিমা থেকে পুরো 1 মাস ধরে অনুষ্ঠিত হয় এই মেলা। তবে প্রথম 4 দিনই থাকে এই মেলার এই বিশালতা বা এই যে বলি প্রথাটা। তো মাঠ পার হলাম, এইবার একটু বাড়িঘরের চিহ্ন পাওয়া যাচ্ছে। এই বিশাল আকার ছিল একটা মাঠ। তো দেখুন সামনে যাচ্ছে এই যে ছোট্ট যে রাস্তাটা, মেঠো রাস্তা, আর পাশে এই যে বাড়ি। দেখুন মাটির বাড়ি, উপরে টিন দেওয়া, কত কাঁঠাল হয়েছে। তো চলুন, ও সামনে আবার রয়েছে একটা মস্ত বড় কচু বাগান দেখুন। আর এই পাশের দিকে দেখুন, ওই পাশের দিকে রয়েছে বাড়িঘরগুলো, দেখে বুঝতে পারছেন। তো বেশ মস্ত বড় কিন্তু এই কচু বাগানটা। তো এইভাবেই যাচ্ছেন সবাই। চলুন, প্রায় কাকুর বাড়ি আমরা পৌঁছে গেছি। তো আর বেশিটা সময় লাগবে না, আর লাগবে 2 থেকে 3 মিনিট। তো অবশেষে পৌঁছলাম কাকুর বাড়িতে। তোমার সাথে কথা হয়েছিল না? ভালো আছো? হ্যাঁ। তোমার নাম কি? দেবদাস। দেবদাস। আপনি ভালো আছেন? এটা কে? এটা মেয়ে। ও আপনার বোন। আপনি কেমন আছেন? ভালো আছি। ও আচ্ছা। তো এই হচ্ছে কাকুর বাড়ি। তো আপনারা দেখলেন কাকুর বাড়িতে এসে আমি উপস্থিত হলাম। আর কাকুর ছেলে, কাকুর মেয়ে কত প্রতিভা সম্পন্ন, সাথে গ্রামের সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষ, তারা যে এত প্রতিভা সম্পন্ন সেটা আমি এখানে এসে উপলব্ধি করতে পারছি। অসাধারণ লাগছে। কাকু অ্যারেঞ্জ করেছে খুব সুন্দর একটা ব্যবস্থা। এই কাকু রয়েছেন, ইনি তবলা বাজাচ্ছেন, মাস্টার মশাই ইনি। এই উনিও মাস্টার মশাই গানের। তো কাকুর ওই যে মেয়ে রয়েছে, আর এটা তো কাকিমা দেখলেন, আর এই যে কাকুর ছেলে দেবদাস, আর এই কাকু এই মহাশয় রয়েছেন, ইনি একজন মাস্টার মশাই। তো এই এত সুন্দর পরিবেশে, মানে এই যে একটা অনুভব, যেটা মেলাটা তো আপনারা দেখলেন ভীষণ ভয়ঙ্কর অনুভূতি ছিল, সেই ভয়ঙ্কর অনুভূতি 1 নিমেষে জল হয়ে যাবে। তার কারণ এত সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হচ্ছে এখানে। সেই কি যেন বলে, অর্গান কিবোর্ড, সেটা খুব সুন্দর পরিবেশনা করেন। তো আমি সেটাই দেখাবো। কি প্রতিভা এই ছেলে। অসাধারণ। এটা হচ্ছে মিতা চ্যাটার্জির একটা গান, আয় গো তোরা দেখবি যদি, আয় গো ছুটে আয়। যেহেতু গানটা আমার মনে পড়েছে, ওর জন্য তারই একটা খুব সুন্দর ইনস্ট্রুমেন্ট তারা বাজালেন। অসাধারণ লাগলো, অসাধারণ। অমিলন হবে কত দিনে।
দিদি ভাইয়ের একটু লজ্জা লাগছে, মানে এরকম, কিন্তু এনাদের পরিবেশন আর এই যে দেখুন গলার মিউজিকের মেলবন্ধন তাল সত্যি অসাধারণ লাগছে, মনে হচ্ছে ক্যাসেটে শুনছি। অসাধারণ, এই গানটা খুব সুন্দর করেছে, সুন্দর, সবাই অসাধারণ। তো বুঝতে পারছেন এই এত গান করলে গানের তো দিদি ভাই এই সব মাস্টার মশাইদের প্রচুর গান আছে, শেষ হবে না, ভিডিও অলরেডি 1 ঘন্টার উপরে। তো আপনারা এটা যদি সরাসরি এক্সপিরিয়েন্স করতে চান তো এই যে নাম্বার রয়েছে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন, কাকু ফোন ধরবে, আপনাদের কিন্তু খুব সুন্দরভাবে যত বাউল লোকগীতি যা কিছু আছে মানে এই সঙ্গীতের উপরে সমস্ত প্রোগ্রামগুলো আপনাদেরকে করিয়ে দেবে। তো প্লিজ এই নাম্বারে ফোন করবেন, তাহলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর। আমি তো নিজে কানে এখানে শুনছি, জানি না আমার সাউন্ডের মধ্যে কতটা ভালো শোনাচ্ছে, আমি নিজে কানে শুনছি, আমি একটা বাস্তব অভিজ্ঞতা বলছি যে আমার মনে হচ্ছে কিন্তু আমি ক্যাসেটে শুনছি, মানে এত সুন্দর তাল মেলবন্ধন এই এখানকার ভাইবের। যাই হোক, এই ভিডিওর দর্শক যারা রয়েছেন তাদেরকে আমি একটা কথা বলছি, এই মিন্টু রায়, মিন্টু বাবু যে ভিডিও করছে, হয়তো যদি আমার ভুল না হয় ও
ওপার বাংলার পল্লীকবি জসীমউদ্দিনকে আমি প্রণাম জানাই, হয়তো আমি কখনো দেখিনি। উনি পল্লীর কথা হয়তো ওনার পেনের কলমের আগায় লিখেছেন, আর এই মিন্টু রয় পল্লীর কথাগুলো ভিডিওর মাধ্যমে তুলে ধরেছেন। এই জন্য মিন্টু বাবুকে অশেষ ধন্যবাদ। কি বলেন, আমাকে পল্লীকবি জসীমউদ্দিনের সাথে তুলনা করছেন? অ্যাকচুয়ালি আমার গ্রাম বাংলা ভীষণ ভালো লাগে, আপনারা জানেন। মানে গ্রামের মাটির গন্ধের টানে, তার স্নিগ্ধতা গায়ে মাখতে আমি কিন্তু দূর দূরান্তে বিভিন্ন প্রত্যন্তর গ্রামে পৌঁছে যাই। সেখানকার মানুষজনের সাথে মানে আলাপচারিতা করতে, মিশতে, তাদের জীবনের যে দৈনন্দিন জীবনের সংগ্রাম এবং মাটিতে কত তারা মিশে থাকে এই শহরের কোলাহল থেকে মুক্ত হয়ে, আমার কিন্তু সেটা ভীষণ ভালো লাগে। ওর জন্যই আমি যাই। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা সমস্ত কিছু দেখতে পারলেন, শুনতে পারলেন। আর এই যে নিচে নাম্বারটা দেখা যাচ্ছে, অবশ্যই কমেন্ট করবেন। এবং এই এনাদের যে ফেসবুক পেজে প্রতিনিয়ত আপডেট হয়, ফেসবুক পেজ বা সোশ্যাল মিডিয়ার যা আছে আমি আমার ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি। এখান থেকে গিয়ে কিন্তু প্রতিনিয়ত, এখানে তো 2, 4, 5টা গান, তার বেশি সম্ভব না, ভিডিও অনেক বড় হয়। আপনারা কিন্তু প্রতিনিয়ত সেই পেজ ফলো করে রাখলে আপনারা প্রতিনিয়ত অনেক ভালো ভালো কিছু জিনিস আপনারা দেখতে পারবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে খুব সুন্দর একটা ইন্টারেস্টিং ভিডিওতে। ততদিন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ। সবই তো হলো, সব শেষে রয়েছে এই বাড়ির মধ্যাহ্ন ভোজনের আয়োজন। দেখুন খাবারে কি কি আছে, দেখুন এই এত রকমের তরকারি, চিংড়ির ডাল, আর সাথে রয়েছে মাংস। বুঝতে পারছেন? বেশ সুন্দর লাগলো, তবে গানের যে অনুভূতিগুলো সেটা আরো বেশি মন কাড়লো আমার।